বাংলাদেশ কি পাকিস্তানের মতোই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের মতোই দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছে? বাংলাদেশেও কি পাকিস্তানের মতো মূল্যবৃদ্ধি বাড়ছে? নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনুপ। তো বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশেও কি পাকিস্তানের মতো মানুষদের আটা ডালের জন্য হাহাকার করতে হবে? পাকিস্তানের মতোই কি বাংলাদেশেও মানুষদের লাইনে দাঁড়িয়ে আটা কিনতে হবে? এই প্রশ্নের কারণ হলো বাংলাদেশের অর্থনীতিতে এখন বিপদের ঘন্টা বাজতে শুরু করেছে। একসময় এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ছিল বাংলাদেশ, আর এখন তার ঋণ ও মূল্যবৃদ্ধিতে ডুবে যাওয়া এক দেশ হয়ে উঠছে। পরিস্থিতি আগে থেকেই খারাপ হতে শুরু করেছিল, কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতিকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে এবং এর সরাসরি প্রভাব বাংলাদেশি সাধারণ মানুষদের উপরে পড়তে দেখা যাচ্ছে। তাই আমি এই প্রশ্ন তুলেছি, বাংলাদেশ কি পাকিস্তানের মতোই হয়ে উঠছে? বাংলাদেশে মুদ্রাস্ফীতি 13 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশে মুদ্রাস্ফীতি এখন আকাশ ছুঁয়েছে। 13ই আগস্টে দ্য ডেইলি স্টার পত্রিকার একটি রিপোর্ট বলছে যে গত বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি 14% পর্যন্ত বেড়ে গেছে। খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির অর্থ হলো খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, চাল, গম, ডাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সোমবারই খাদ্য মূল্যস্ফীতির সঙ্গে সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করেছে। এই রিপোর্টটি অনুযায়ী জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল 9.72%, যা জুলাই মাসে বেড়ে 14.1% পর্যন্ত পৌঁছে গিয়েছে। BBAS বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর পরিসংখ্যান অনুযায়ী শুধু খাদ্য সামগ্রীর দামই বাড়েনি, নন ফুড আইটেমগুলোর দামও বৃদ্ধি ঘটেছে। জুন মাসে নন ফুড আইটেমগুলোর মূল্যস্ফীতি ছিল 9.15%, যা জুলাই মাসে বেড়ে 9.68%-এ পৌঁছে গিয়েছে। জুলাই থেকে আগস্টের মধ্যে বাংলাদেশে যে ব্যাপক সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে, এই আকাশছোঁয়া মূল্যস্ফীতির পিছনে সেই অস্থিরতাকেই প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশি সরকারি সংস্থাগুলো এই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মুদ্রাস্ফীতি মোকাবিলায় কার্যত হাত উপরে করে নিয়েছে। অর্থনীতিবিদ হাসান এইচ মনসুর বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের নতুন গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গভর্নর হওয়ার পর তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের প্রধান অগ্রাধিকার হলো মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি এত সহজ? তিনি বলছেন, এটা আরও স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশে অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে। তিনি বলছেন যে মুদ্রাস্ফীতির হার কমাতে অনেকটা সময় লাগবে। মানে বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই, আর সাধারণ মানুষেরও তেমন কোনো স্বস্তি পাওয়ার আশা দেখা যাচ্ছে না। আর স্বস্তি আসবেই বা কীভাবে? জুন মাস পর্যন্ত যে মুদ্রাস্ফীতি 10%-এর নিচে ছিল, তা জুলাইতে 14% ছাড়িয়ে গিয়েছে। আর এর পিছনে প্রধানত বর্তমান দেশের পরিস্থিতিই দায়ী। সামাজিক অস্থিরতার কারণে সাপ্লাই চেন ভেঙে পড়েছে, আর যখন সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় তখন জিনিসপত্রের দাম তো বাড়বেই, তাই না? কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বিপদ ঘণ্টা কেবল ফুড ইনফ্লেশন রেট এবং মুদ্রাস্ফীতির হার থেকেই বাজেনি। বিশ্বের আরেকটি বড় রেটিং এজেন্সি থেকেও বাংলাদেশকে নিয়ে একটি গুরুতর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই গ্লোবাল এজেন্সির নাম হলো S&P ক্যাপিটাল কোম্পানি। S&P বলছে যে বাংলাদেশে ঘটে যাওয়া বিশৃঙ্খলার সরাসরি প্রভাব ব্যাংকিং সেক্টর এবং দেশের আর্থিক সংস্কারের উপরে পড়বে। S&Pর মতে এই অস্থিরতার কারণে ব্যাংকগুলোর অবস্থা আরও দুর্বল হবে এবং অর্থনৈতিক সংস্কারের গতি ধীর হয়ে যাবে। বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনা করে S&P আগেও সতর্কবার্তা জারি করেছিল। S&P বলেছে বাংলাদেশের ব্যাংকিং শিল্প দুর্বল হয়ে পড়ছে, তাদের কাছে পর্যাপ্ত লিকুইডিটি বা তহবিলের অভাব রয়েছে, ক্যাপিটাল বাফার নেই এবং খারাপ সম্পদ রয়েছে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ বা পরিবর্তন
পুরো অর্থনীতির ওপরে প্রভাব ফেলবে। এসএনডিপির মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশে ঘটে যাওয়া অস্থিরতা এবং তার পরবর্তী সময়ে জারি হওয়া কারফিউয়ের ফলেই মুদ্রাস্ফীতি এত বেড়ে গেছে। গত 2-3 বছরে বাংলাদেশের অর্থনীতির গতি ধীর হয়ে আসছে। গত বছরেই আইএমএফ বাংলাদেশকে 4.7 বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজ মঞ্জুর করেছিল। দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে বিবেচিত গার্মেন্ট শিল্পের পারফরমেন্সও ভালো ছিল না। এই অবস্থায় দেশে এত বড় আন্দোলন দেশের অর্থনীতিকে আরও পেছনে ঠেলে দিয়েছে। আমেরিকা বাংলাদেশের গার্মেন্ট পণ্যের সবথেকে বড় আমদানিকারক, কিন্তু গত 6 মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়ে দিয়েছে। গত 8 মাসে দেশের রেডিমেড গার্মেন্টসের রপ্তানিতে 16% পতন ঘটেছে। এখন এই খারাপ পরিস্থিতিতে যখন দেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, যা কয়েকদিনের জন্য পুরো দেশকে অচল করে দিয়েছিল, তখন দেশের শিল্পগুলোর ক্ষতি তো হওয়ারই কথা। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর এবং দেশের আমদানি রপ্তানির 90%ই এই বন্দর দিয়ে হয়। কিন্তু যখন বাংলাদেশে অশান্তি এবং সহিংসতা ছড়িয়ে পড়ল, তখন এর প্রভাব বন্দরেও পড়ল এবং সেখানে কাজকর্ম বন্ধ হয়ে গেল। রিপোর্টে বলা হয়েছে যে অনেক কনসাইনমেন্ট বন্দরেই আটকে পড়েছে। রিপোর্ট অনুযায়ী বন্দরে জাহাজের চলাচল থেকে শুরু করে আমদানি রপ্তানির ক্ষেত্রে 10 দিনেরও বেশি বিলম্ব হয়েছে। এমনকি 50টিরও বেশি জাহাজ চট্টগ্রাম বন্দরের 25 নটিক্যাল মাইলের মধ্যে আটকে পড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন গত 6 আগস্ট জানিয়েছিল যে অশান্তির কারণে গার্মেন্ট শিল্পকে $270 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এখন ভাই, যখন দেশের সবচেয়ে বড় বন্দর 20 দিন ধরে বন্ধ থাকবে, দেশে পণ্য পরিবহনের জন্য না ট্রেন চলবে না ট্রাক চলবে, তখন কি হবে? হবে ঠিক সেটাই এখন যা বাংলাদেশে হচ্ছে। মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ছে এবং এর থেকে দ্রুত মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। ভাই, যারা মনে করেছেন যে তারা শেখ হাসিনার সরকারকে উল্টে ফেলে একটি বড় কাজ করেছেন, তারা বাংলাদেশের ডুবে যাওয়া অর্থনীতির দিকে নজর দিচ্ছেন না। তারা এই আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির দিকে নজর দিচ্ছেন না। তারা দেশের ফাঁকা হতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিকে নজর দিচ্ছেন না। তারা ঋণের বোঝায় পিষ্ট হতে থাকা দেশটির অবস্থা দেখছেন না। 1 আগস্টের খবর অনুযায়ী বাংলাদেশে মাত্র 1 মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $1.3 বিলিয়ন কমে গেছে। বর্তমানে যে ফরেক্স রিজার্ভ আছে তা মাত্র $20.48 বিলিয়ন মার্কিন ডলার, যা একটি দেশের জন্য অত্যন্ত কম। বিদেশি ঋণও বাংলাদেশের উপরে বেড়ে গেছে। এই অর্থ বছরের প্রথম 8 মাসে বাংলাদেশকে বৈদেশিক ঋণের মূল অর্থ এবং সুদ পরিশোধের জন্য $2.03 বিলিয়ন খরচ করতে হয়েছে। তাহলে ভাবুন বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন কতটা সংকটাপন্ন। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি তো একটি বড় সমস্যা বটেই, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মুদ্রা টাকাও ক্রমাগত দর হারাচ্ছে। আজকের ফোর্বসের রিপোর্ট অনুযায়ী 1 মার্কিন ডলারের মূল্য এখন 117.46 বাংলাদেশি টাকার সমান হয়ে গিয়েছে। তাই সব মিলিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া এই সহিংসতা, এই বিক্ষোভ, এই তাক্তাপালাট দেশের অর্থনীতির জন্য 11,000 ভোল্টের একটি শকের মতো প্রভাব ফেলতে চলেছে। এখন আমি আপনাদের আরেকটি ধাক্কার কথা বলছি। বন্ধুরা, বাংলাদেশে যে তাক্তাপালাট হয়েছে এবং তার আগে থেকে যে সমস্ত অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বা ভারত বিরোধী মনোভাব সম্পূর্ণ গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছিল, তাদের জন্য এটি একটি জ্বলন্ত মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। কারণ যদিও বাংলাদেশে হওয়া এই বিক্ষোভের কারণে দেশের অর্থনীতির উপরে মারাত্মক প্রভাব পড়েছে, তবুও ভারতের শিল্পক্ষেত্রে এর থেকে কিছুটা লাভ হতে চলেছে। যখন প্রতিবেশী দেশে কোনো উথালপাতাল হয়, তার প্রভাব আমাদের উপরে পড়া স্বাভাবিক। বাংলাদেশে যখন এত বড় অস্থিরতা ঘটেছে, তখন ভারতের ব্যবসায়ের উপরেও এর প্রভাব পড়েছে। এমনকি বাংলাদেশের এই বিশৃঙ্খলার প্রভাব বিশ্ববাজারেও দেখা যাবে। তবে বিশেষজ্ঞরা এটাকে ভারতের জন্য একটি বড় সুযোগ হিসাবে দেখছেন। আশা করা হচ্ছে গ্লোবাল বিশেষজ্ঞরা বাংলাদেশের পরিবর্তে ভারত টেক্সটাইল শিল্পকে অগ্রাধিকার দেবেন।
ভারতের বিভিন্ন রাজ্যের টেক্সটাইল শিল্প এই সুযোগ কাজে লাগানোর জন্য এখন প্রস্তুত, তা সে লুধিয়ানার শিল্প হোক বা কর্ণাটকের। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কিছুই স্পষ্ট নয়। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, যে সরকার গঠিত হবে তা কতটা স্থিতিশীল হবে এবং তারা কী ধরনের অর্থনৈতিক নীতি গ্রহণ করবে, এসব প্রশ্নের উত্তর একদমই স্পষ্ট নয়। আর অর্থনীতির ওপরে এসব বিষয়ের সরাসরি প্রভাব পড়ে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এই অনিশ্চয়তা দেশের অর্থনীতিকে আরও বিপদের মুখে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির নৌকায় একটা দুটো নয়, বরং শত শত ছিদ্র হয়ে গেছে এবং এই মুহূর্তে সেই নৌকাকে মেরামত করার মতো কেউই দৃশ্যমান নয়। যদি অর্থনৈতিক সংকট আরও বেড়ে যায়, তাহলে দেশের গার্মেন্ট শিল্পে এমন ক্ষতির সম্মুখীন হবে যা থেকে বেরিয়ে আসা কয়েক বছর সময় লেগে যেতে পারে এবং স্পষ্টতই খারাপ অর্থনীতির প্রভাব অন্যান্য খাতেও পড়বে। বিক্ষোভ করে ক্ষমতা দখল করা আর দেশের নেতৃত্ব দেওয়া, এই দুটি একেবারেই আলাদা বিষয়। তাই এখন দেখার বিষয় হলো বাংলাদেশ কিভাবে তার পথ খুঁজে বার করে। এখন আপাতত এই বিষয়ে আপনাদের কি মতামত তা প্রত্যেকেই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।